হাসনাত আব্দুল্লাহ তার ডাকে সমাবেশ ঘটিয়ে তার যে দাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ, সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত না ওয়াকার দুজন একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে। কারণ হাসনাত আব্দুল্লাহর যে শঙ্কা তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে, এই প্রতিটি শঙ্কার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় শঙ্কার জায়গা আমার মনে হয় আসলে আওয়ামী লীগ নয়, আসলে সেনাবাহিনী। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে আওয়ামীপন্থী তাতে কোনো রাগঢাকের বিষয় নেই। শেখ হাসিনার আমলে তিনি নিয়োগ পান সেনাপ্রধান হিসেবে এবং তখনই দেশি বিদেশি সংবাদ মাধ্যমে এ খবরও প্রকাশিত হয় যে শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী এই জেনারেল ওয়াকারুজ্জামান, তার শ্বশুর সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান শেখ হাসিনার চাচা। এই অবস্থায় শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত থাকবেন ওয়াকারুজ্জামান, সেই প্রত্যাশার মধ্যে 5ই আগস্টের পর থেকে এ কথা পরিষ্কার হতে শুরু। তরুণ সেনা কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায় যে সেনাবাহিনী আর সরকারের নির্দেশনা মোতাবেক আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবে না। আর তারও পরে আমরা জানতে পারি সেই 18ই জুলাই জাতিসংঘের ভলকার তুর্কের পরামর্শে সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তাদের যোগদানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয়। কারণ ভলকার তুর্ক সরাসরি বিবিসির হার্ড টকের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে তারা সেনাবাহিনীকে জানিয়েছিলেন যে সরকারের নির্দেশনা মোতাবেক আন্দোলন দমনে কাজ করলে সেনাবাহিনী তারা আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিতে পারবে না এবং সে প্রেক্ষিতেই বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটে যায়। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনার পাশে থাকতে না পারলেও 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সতে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারতের সেনাপ্রধানের বরাত দিয়েই আমরা জানি যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারত পাঠানোর ব্যবস্থা হয়ে যায়। এবং এই সব ঘটনা ঘটানোর মধ্যে ইন্টারনেট যে দেশ থেকে চলে গেছেন সেই ঘোষণাটি সেনাপ্রধান তখনই দেন যখন শেখ হাসিনা এরই মধ্যে ভারতে গিয়ে নিরাপদে অবতরণ করেন। কিন্তু এরপর থেকেই সেনাপ্রধানের প্রতি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে তিনি নতুন যে সরকার গঠিত হবে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, অন্তত 1-11 সরকারের মতো তিনি একটা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার স্টাইলে সরকার গঠন করবেন, যেটাকে খুব পরিষ্কারভাবে সেনা সমর্থিত সরকার হিসেবে ধারণায় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু আগস্ট থেকে এটা পরিষ্কার হতে থাকে যে 8ই আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ডক্টর ইউনূসকে প্রধান করে সেনাপ্রধান যদিও বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলেন এবং সেনা সদর দপ্তরে বারবার নানা রকম আলোচনা হতে থাকলো, তবে তিনি ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের বস হয়ে মানে মইনু আহমেদ হয়ে থাকলেন না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপর তেমন কোনো নিয়ন্ত্রণ বজায় রাখলেন না। বহু মাস নিষ্ক্রিয় নিশ্চুপ থাকার পর এর মধ্যে সারা দেশ পদায়নে ছাত্র নেতাদের সরাসরি ভূমিকা বিশেষভাবে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ জুড়ে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে মানে সকল সরকারি প্রতিষ্ঠানে তো বটেই, মানে সচিবালয় থেকে শুরু করে সরকারি সকল পদ পদায়নে তো বটেই, বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, স্থানীয় প্রশাসন, সব প্রশাসনের খোল নচে পাল্টে ফেলে পদ পদায়ন করলেন ছাত্র নেতারা, বিশেষভাবে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে। কিন্তু সেনাবাহিনীকে রাখা ছাড়া সেনাপ্রধান আসলে সেনাবাহিনীর বাইরে ক্যান্টনমেন্টের বাইরে কোনো তৎপরতায় তেমন তৎপরতা দেখালেন না। তিনি সহ তার সেনাবাহিনী যে কতটা নিষ্ক্রিয় নির্লিপ্ত সেটা ক্রমাগত সাধারণ মানুষের কাছে পরিষ্কার হতে থাকলো যখন তারা দেখতে থাকলেন যে সারা বাংলাদেশ জুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, মববাজি, তৌহিদি জনতার বিভিন্ন জায়গায় হামলা, জোর জবরদস্তি এসবই চলমান থাকলো, তবে সেনাবাহিনী কোনো ভূমিকা রাখলো না।
ফেব্রুয়ারি মাসে 3 দিন ধরে 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙবার পর আওয়ামী লীগ সমর্থকদের মনে ব্যাপক হতাশা দেখা দিল যে শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান এখনো সেনাপ্রধান পদে থাকার পরেও, এবং শুধু তো সেনাপ্রধান নয়, সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত, আওয়ামী লীগের নিয়োগকৃত কর্মকর্তারা থাকবার পরেও কি করে সারা বাংলাদেশ জুড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখের সামনে আসলে